বেগম জিয়ার চিকিৎসায় এভার কেয়ারে ব্রিটিশ বিশেষজ্ঞ, সন্ধ্যায় আসছে চীনা দল। সম্মিলিত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। সুস্থতা কামনায় দোয়া চান বিএনপি নেতারা। ফেব্রুয়ারির নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসব মুখর। সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। শতাব্দীর সেরা নির্বাচনের আশায় সিজ। গুমের মামলায় সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদন খারিজ। শেখ হাসিনা সহ 17 আসামির অভিযোগ গঠনের শুনানি। তলবের পর ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন আইনজীবী পান্না। আন্দোলনে স্থবির শিক্ষাঙ্গন। প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবক। অর্ধদিবস কর্মবিরতি পালন মেডিকেল টেকনোলজিস্টদের। রোগীদের চরম ভোগান্তি। এবং ঘোষণা ছাড়াই সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল 9 টাকা। আলোচনা ছাড়াই ব্যবসায়ীদের সিদ্ধান্তে আইনের ব্যত্যয় দেখছে ক্যাব। ব্যবস্থার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার। সময় সংবাদে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এখন এভার কেয়ারে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বেইলি। সন্ধ্যায় আসছে চীনের চিকিৎসকের মূল দল। সম্মিলিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম জিয়ার পরবর্তী চিকিৎসার ধরন ঠিক করা হবে। বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তাও ঠিক করবে মেডিকেল বোর্ড। দেশি বিদেশি চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় সুস্থ হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এমন আশায় দলের নেতাকর্মী সহ সবাই। বুধবার সকালে ঢাকায় আসেন ব্রিটিশ চিকিৎসক ডক্টর রিচার্ড বিলি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে নিয়ে 10:30টার দিকে সরাসরি হাসপাতালে যান বিএনপি নেতারা। এদিকে বেগম জিয়ার চিকিৎসায় অংশ নিতে আজই দেশে আসছে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের মূল দল। সম্মিলিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম জিয়ার পরবর্তী চিকিৎসার ধরন ঠিক করা হবে। বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তাও ঠিক করবে মেডিকেল বোর্ড। হাসপাতালের ভেতরে বেগম জিয়ার নিরাপত্তায় কাজ করছে এসএসএফ ও পিজিআর। বাইরে নিরাপত্তায় আছেন বিজিবি, পুলিশ, র্যাব ও আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে এভার কেয়ারে হাসপাতালের সামনে আছেন সহকর্মী আতাউর কাউসার। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। যেমনটি আমার প্রতিবেদনে দেখছিলেন, ব্রিটিশ চিকিৎসক তিনি ইতিমধ্যেই বেগম জিয়ার চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন এবং কিছু সময় এখানে থাকার পরে বর্তমানে যে সকল চিকিৎসকদের আন্ডারে বেগম জিয়ার চিকিৎসা চলছে তাদের সাথে মিটিং শেষে তিনি তার যেখানে থাকবেন সেখানে গিয়েছেন। কিছু সময় পরে বা বিকেলের দিকে তিনি আবারও আসবেন এবং পরবর্তীতে বিএনপি সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে যখন চীনের চিকিৎসক দল আসবেন, চীনের পূর্বের একটি চিকিৎসক দল রয়েছে, পরবর্তীতে বিকেলে বা সন্ধ্যায় আরও একটি চিকিৎসক দল আসার কথা রয়েছে। তারা সকলে আসলে সকলে মিলে আবার আরও একটি বৈঠক বা একাধিক বৈঠক তারা করবেন। তারা বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করবেন, তার স্বাস্থ্যগত বিভিন্ন দিক বিশ্লেষণ করে তারা সিদ্ধান্ত নেবেন যে তার কী ধরনের চিকিৎসা প্রয়োজন এবং যদি এমন হয় যে তার বিদেশে গিয়ে উন্নত চিকিৎসার প্রয়োজন আছে এবং একই সাথে তিনি বিদেশে যাওয়ার মতন অবস্থানে আছেন, অর্থাৎ তার শারীরিক অবস্থা এমনভাবেই ভালো আছে যাতে তিনি বিদেশে যেতে পারেন, তাহলে তারা তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর ব্যাপারেও পরামর্শ দেবেন এবং সেক্ষেত্রে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হবে, এমনটি বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। তো আপনারা জানেন যে গত 23শে নভেম্বর বেগম জিয়ার শারীরিক বেশ কিছু অস্বস্তি তৈরি হলে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আনা হয় এবং 27 নভেম্বর পর্যন্ত তিনি এখানে চিকিৎসাধীন থাকার পরে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে 27 তারিখ তাকে সিসিইউতে নেওয়া হয় এবং এখনও পর্যন্ত তিনি সিসিইউতেই চিকিৎসাধীন আছেন। মাঝে কিছু সময় এ ধরনের কথাও এসেছে যে তার শারীরিক অবস্থা আনস্টেবল, কখনো ভালো হচ্ছে কখনো খারাপ হচ্ছে, কিন্তু গত রাতে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এবিএম জাহিদ তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে তারা এ কারণেই আশাবাদী তার চিকিৎসা নিয়ে, যেহেতু কারণ যে ওষুধগুলো প্রয়োগ করা হচ্ছে সেই ওষুধগুলোতে বেগম জিয়ার শরীর রেসপন্স করছে, অর্থাৎ চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছে বেগম জিয়া, যার প্রেক্ষিতে কিন্তু তারা ইতিবাচক ফলাফলেরই আশা করছেন। তো সব মিলিয়ে এখন বেগম জিয়া এভার কেয়ারে আছেন, দেশি বিদেশি চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন তাকে এবং প্রয়োজনীয় চিকিৎসা তাকে দিচ্ছেন। এবং জানিয়ে রাখি যে সকাল থেকে এভার কেয়ারে প্রচুর নেতাকর্মী এসছেন, যদিও নেতাকর্মীরা এভার কেয়ারের একটি পাশে অবস্থান করতে পারছেন, আরেকটি পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
তাদের অবস্থান রেখেছেন যাতে অন্য কেউ ভিড় করতে না পারে। সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুন্দরভাবে আছে এবং অযাচিত ভিড় যাতে কেউ করতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট আছে। এই ছিল এভার কেয়ারের সামনে থেকে বেগম জিয়ার চিকিৎসা এবং স্বাস্থ্যর যাবতীয় তথ্যের সর্বশেষ তথ্য আমার কাছে। যুক্ত হয়েছিলাম রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় মিথ্যা মামলায় হাজির হয়ে কারাবরণ করেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার বিএনপি চেয়ারপারসন। তার অসুস্থতার জন্য দায়ী শেখ হাসিনা। রাজধানীতে আলাদা দোয়া মাহফিল কর্মসূচিতে এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। 10 দিনের বেশি সময়ে শারীরিক নানা জটিলতায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মাঝে বিরাজ করছে উদ্বেগ, উৎকণ্ঠা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে কৃষক দল। সেখানে যোগ দিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন বেগম জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনা দায়ী। বাংলাদেশে এইটা আমার রাজত্ব, এই রাজত্বে আমি যাহা চাই, মন যাহা চাই আমি সেটাই করব। সেই রাজত্ব কায়েম করেছিলেন শেখ হাসিনা। বেগম খালেদা জিয়া আজকে তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে। একই এলাকায় ভাসানী হলে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। এতে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার বেগম খালেদা জিয়া। আক্রোশের শিকার হয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মিথ্যা মামলায় তিনি কারারুদ্ধ হয়েছেন। সিদ্ধেশ্বরীতে মেডিকেল ক্যাম্প কর্মসূচিতে জামায়াতের নির্বাচনী প্রচারাভিযানের কঠোর সমালোচনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, যারা বাংলাদেশ চায়নি তারাই আজ ভোট চায়। নির্বাচনের বহু প্রার্থী আপনাদের সামনে আসছে এবং আসবে, অনেক কথা বলবে। ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন, এমন কথাও বলবে। বলে ভোট না দিলে কুপায় কেড়ে ফেলবো, এটাও বলে। আমার খুব দুঃখ লাগে, যারা এই ভোটটা চাচ্ছে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল? এই বাংলাদেশ তারা চায় নাই। এ সময় বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চান মির্জা আব্বাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য আপনারা দোয়া করবেন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এভার কেয়ার হাসপাতালের কাছে দুটি মাঠে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে ওঠানামা করবে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয়, এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামী 4 ডিসেম্বর 12টা থেকে বিকেল 4টার মধ্যে এভার কেয়ার হাসপাতালের কাছে দুটি মাঠে সেনা ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার অনুরোধ করা হলো। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসব মুখর হবে বলে আশা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে আগামী নির্বাচন। এ সময় বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান ডক্টর ইউনূস। মিরপুর সেনানিবাসের গ্রাজুয়েশন সেরিমনিতে বুধবার বেলা 11টার দিকে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বেজে ওঠে জাতীয় সঙ্গীত। এরপর শুরু হয় ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার 2025-এর সমাপনী অনুষ্ঠানের মূল আয়োজন। কোর্স সম্পন্নকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের কৌশলগত অবস্থান বিশাল সুযোগ এনে দিয়েছে। এ সময় দেশের নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। I'm proud to notice the progress of the armed forces and their enduring contributions to our national security, development and nation-building activities. Your commitment to safeguarding our nation has been exemplary. Your continuous efforts during national crises, such as natural disasters, political unrest, and pandemics, demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. Moreover, your contributions to global peace through participation in the United Nations peacekeeping missions
have enhanced Bangladesh's global image. অনুষ্ঠানে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। জানান, ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসব মুখর। Let us pray to Allah, along with all the people of Bangladesh, for the speedy recovery of our former Prime Minister and our national leader, Begum Khaleda Zia. National election in February, not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote. And the nation will remember with pride they really had a historical occasion to. এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণ করেন ৯৬ জন দেশি বিদেশি সশস্ত্র বাহিনীর সদস্য। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। শতাব্দীর সেরা ভোট আয়োজনের প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ। এ সময় ভঙ্গুর নির্বাচন ব্যবস্থা পুনর্গঠনে কাজ চলছে জানিয়ে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামীর বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণ হবে আসন্ন নির্বাচনে। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে নির্বাচন কমিশন। এতে সহযোগিতা করে ইউএনডিপি ও আরএফইডি। বুধবার রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। জানান, শতাব্দীর ভালো নির্বাচন আয়োজন করতে চায় ইসি। 4টা প্রস্তাবনার ভিতরে আমার হয়তো 3টাতে আমি সম্পূর্ণ একমত, বা 2টাতে একমত, একটাতে আধা আধি, আর একটাতে একমত না। তো কাজে কিন্তু পুরো প্যাকেজটা দেখে তারপরে আবার সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ অথবা না। কারণ আমরা একটা ভালো নির্বাচন চাই, শতাব্দীর ভালো নির্বাচন চাই, এটা আমাদের সবারই প্রত্যাশা। এ সময় বাংলাদেশের গন্তব্য আগামী সংসদ নির্বাচনে নির্ধারিত হবে বলে জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ভোটের স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি। সাংবাদিকগণ আমাদের একটা অবিচ্ছেদ্য অংশ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনারা শুধুমাত্র জিনিসটাকে স্পটলাইটে নিয়ে আসেন না, সবাইকে সোজা কোর্সে রাখার জন্য আপনারা একটা বড় ভূমিকা পালন করেন। সুতরাং আপনাদের ভূমিকাটা অতীব গুরুত্বপূর্ণ। ইট ইজ মোর অফ এ আই উড সে পার্ট অফ ট্রান্সপারেন্সি। প্রশিক্ষণে আলাদা 4টি সেশনে অংশ নেবেন 220 জন সংবাদকর্মী। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। শাহ আমানত বিমানবন্দরে অগ্নি নির্বাপন মহড়া। কার্গো ভিলেজ এলাকায় আগুন মাত্র 2 মিনিটে নিয়ন্ত্রণে। বাস্তব পরিস্থিতিতেও দ্রুত নেভানোর আশা ফায়ার ফাইটারদের। নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষের শুনানি 14 ডিসেম্বর। শুনানিতে গোপন বন্দিশালায় গুম ও নির্যাতনের বর্ণনা দেয় প্রসিকিউশন। সাব জেলে থেকে ভার্চুয়ালি হাজিরের সুবিধা চেয়ে করা আবেদন খারিজ করেন আদালত। এদিন শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স থেকে নিজেকে বাদ দেওয়ার আবেদন করেন আইনজীবী জেডাই খান পান্না। এতে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। গত 23 নভেম্বর হাজির হয়ে শেখ হাসিনার পক্ষে গুমের মামলা লড়ার ইচ্ছা প্রকাশ করেন আলোচিত আইনজীবী জেডাই খান পান্না। তাৎক্ষণিক তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আইনজীবীদের চাপের মুখে পড়েন পান্না। ফেসবুকে এক ভিডিও বার্তায় জানান, শেখ হাসিনা যে ট্রাইব্যুনাল মানেন না সে ট্রাইব্যুনালে তার পক্ষে মামলা লড়বেন না তিনি। বিষয়টি রেজিস্ট্রার দপ্তরে চিঠি দিয়েও জানান জেডাই খান পান্না। আদালতে অন্তত তাকে ডিফেন্ড করার জন্য দাঁড়াবো না। আদালতে উপস্থিত না হয়ে পান্নার এমন কর্মকাণ্ডে বুধবার ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। ডেকে পাঠানো হয় তাকে। তলবের 10 মিনিটের মধ্যে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান এই সিনিয়র আইনজীবী। এ সময় আদালতে বলেন, আসামি কোর্টে হাজির হবে না। তার পক্ষে আইনজীবী নিয়োগ দিলেও সমালোচনা হচ্ছে, যা কাম্য নয়।
এদিন র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করেন রাষ্ট্রপক্ষ। আদালতে উপস্থিত ছিলেন গ্রেফতার সাবেক বর্তমান 10 সেনা কর্মকর্তা। আওয়ামী লীগের আমলে কিভাবে গুম ও নির্যাতন করা হতো সে বর্ণনা ও আসামিদের সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা সহ মোট 17 জন আসামি আছেন, তার মধ্যে আজকে 10 জন আদালতে উপস্থিত ছিলেন। আসামি পক্ষ থেকে একটা দরখাস্ত দেওয়া হয়েছিল যে তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চান, আদালত সেটা নামঞ্জুর করেছেন। কিভাবে গুমকে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের উপরে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনৈতিকভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা আদালতে উপস্থাপন করেছি। জেরাই খান পান্না প্রত্যাহার করে নেয় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমির হোসেনকে। তিনি জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও কামালের পক্ষে আইনজীবী ছিলেন, যে মামলায় হাসিনা কামালের মৃত্যুদণ্ড হয়। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম লিটারে 9 টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আলোচনা ছাড়া দাম বাড়ানো আইনের ব্যত্যয় বলছে ক্যাব। আর মন্ত্রণালয়কে না জানিয়ে এমন সিদ্ধান্ত নেয় কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে কমতে থাকা অপরিশোধিত জ্বালানি তেলের দাম। গেল 11 মাসে ব্রেন্ট ক্রুডের দাম 15.39% আর মাস ব্যবধানে কমেছে 2.5%-এরও বেশি। কিন্তু গেল এক সপ্তাহে 2.19% বেড়ে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে $63.20। ভূরাজনৈতিক উত্তেজনায় আগামী বছরের প্রথম প্রান্তিকে ওপেক প্লাসের উত্তোলন না বাড়ানোর সিদ্ধান্তে বিশ্ববাজারে দাম বাড়ছে। একইভাবে কমছে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও। এক মাসে 3.3% আর গেল জানুয়ারি থেকে 1 ডিসেম্বর পর্যন্ত 17.22% কমলেও গেল এক সপ্তাহে বেড়েছে 2.45%। মঙ্গলবার সকালে প্রতি ব্যারেল বেচাকেনা হয়েছে $59.43। এক মাসেরও বেশি সময় ধরে সর্বনিম্ন পর্যায়ে থাকার পর ফের বাড়ছে গ্যাসোলিনের দাম। সপ্তাহ ব্যবধানে প্রতি গ্যালনের দাম বেড়ে দাঁড়িয়েছে $1.86। কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট থেকে দক্ষিণ কোরিয়া সরে আসার ঘোষণায় কমছে কয়লার চাহিদা। তাই লাগাতার কমতে থাকা কয়লার দাম গেল সপ্তাহেও প্রতি টনে 2.5% কমে নেমেছে $108। এদিকে চাহিদা বাড়ায় দাম বাড়ছে প্রাকৃতিক গ্যাসের। সপ্তাহ ব্যবধানে প্রায় 9% বেড়ে মঙ্গলবার সকালে প্রতি MMBTU এর বেচাকেনা হয়েছে $4.88। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। Thai Aluminium. The better is now the best. এসএমই খাতে ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংক প্রস্তুত থাকলেও বিতরণ এবং আদায় দুর্বলতায় তা হাতে পাচ্ছেন না উদ্যোক্তারা। সকালে বিসিক বিজয় মেলায় কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এমন অবস্থায় বাজারভিত্তিক পণ্য প্রস্তুত ও বিপণনের তাগিদ দেন তিনি। তবে শিল্প উপদেষ্টার সাফ কথা, উদ্যোক্তাদের এগিয়ে চলার পথে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক বাধা দূর করতে না পারলে শক্তিশালী হবে না দেশের অর্থনীতি। দেশের জিডিপিতে বর্তমানে শিল্প খাতের যোগান যে 37.37%, এর 85% আসে ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তাদের হাত ধরে। তবে মূলধন সংকট, সময়ের সঙ্গে চাহিদার মতো পণ্য তৈরি ও বাজারজাতকরণের নানা সমস্যায় ভুগেন তারা। রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে বিজয় মেলা নিজেদের পণ্যর সঙ্গে বড় হওয়ার পথে বহুমুখী প্রতিবন্ধকতার চিত্র তুলে ধরেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা উদ্যোক্তারা। আমাদের তো আসলে ওরকম অ্যাবিলিটি থাকলে আমরা ঋণ নিতাম না। ঋণ তো নিব, আমার কাছে টাকা নাই সেজন্যই। লোনের ব্যবস্থাটা এটা কিন্তু একটু বলতে গেলে অতটা প্রসার হয়নি। এটা আমাদের প্রতিবন্ধকতার মধ্যে একটা সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছে। ব্যবসাটা বড় করতে গিয়ে আসলে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটা হয় সেটা হচ্ছে আমাদের অর্থের অভাব হয়ে যায়। মেলার পাশে এসএমই খাতের উন্নয়নে করণীয় নিয়ে আয়োজিত কর্মশালায় উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নানা বাধার মুখে পড়া দাবির সঙ্গে একমত পোষণ করেন শিল্প উপদেষ্টা। বলেন, অর্থনীতির মেরুদণ্ড এসএমই খাতকে শক্তিশালী করতে বাদ দিতে হবে বিসিকের প্লট বরাদ্দের রাজনৈতিক বিবেচনা, সহজ করতে হবে ঋণ পাওয়ার ব্যবস্থা, দূর করতে হবে লাইসেন্স থেকে শুরু করে ব্র্যান্ডিং এর পথ জুড়ে নানা আমলাতান্ত্রিক জটিলতা। জামানতবিহীন ঋণ সুবিধা এবং ব্যাংকিং জটিলতা কমিয়ে আনতে হবে। অনেক জায়গা, অনেক প্লট খালি পড়ে আছে, রাজনৈতিক বিবেচনায় আগে প্লট দেওয়া হয়েছে, এগুলা বন্ধ করতে হবে এবং বাতিল করতে হবে যাদেরকে অন্যায়ভাবে দেওয়া হয়েছে। গ্যাস, বিদ্যুতের সংযোগের সমস্যা রয়েছে। এ সময় গভর্নর জানান, ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দিতে হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে ব্যাংক। বিতরণ দুর্বলতায় আদায়ের নিশ্চয়তা না পাওয়ায় করা হচ্ছে না ছাড়। এই মুহূর্তে 25,000 কোটি টাকা আমাদের হাতে আছে, কিন্তু ব্যাংকগুলো দিতে পারছে না, প্রতিষ্ঠানগুলো নিতে পারছে না। আমরা এসএমই ফাউন্ডেশনকে কোভিডের সময় ঋণ দেওয়া হয়েছিল কয়েক হাজার কোটি টাকা,
একটাও বিতরণ করতে পারেনি। এ সময় নতুন প্রজন্মকে নতুন নতুন উদ্যোগ নিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান বক্তারা, যেখানে অনলাইনে মার্কেটে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তারা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ালে পরাজিত হবে ইউরোপ, হুঁশিয়ারি পুতিনের। ইউক্রেনের বন্দর ও জাহাজে হামলা বাড়ানোর ইঙ্গিত, সমঝোতা ছাড়াই শেষ হলো উইটকফ কোশনারের সঙ্গে। দুর্ঘটনা থেকে রক্ষায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অনুষ্ঠিত হলো বিশেষ মহড়া। প্রতীকীভাবে লাগানো আগুন মাত্র 2 মিনিটে নিয়ন্ত্রণে আনেন ফায়ার ফাইটাররা। কার্গো ভিলেজের পাশে ধাও ধাও করে জ্বলছে আগুন। তড়িঘড়ি বিমানবন্দরের নিজস্ব 3টি ও বিমান বাহিনীর ফায়ার সার্ভিসের 1টি ইউনিটের মাত্র 2 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে স্বস্তি ফিরে বিমানবন্দরে। তবে এটি প্রতীকী অগ্নিকাণ্ড। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অনুষ্ঠিত হলো অগ্নি দুর্ঘটনা থেকে রক্ষায় বিশেষ মহড়া। গত 18 অক্টোবর আগুনে পুড়েছে ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরের আমদানি রপ্তানি পণ্য রাখার কার্গো ভিলেজ। আর তাই আগুনের দুর্ঘটনা এড়াতে আগাম প্রস্তুতি হিসেবে এমন মহড়া। 1.5 মাস আগে ঢাকায় একটা অনেক বড় একটি ফায়ার ইনসিডেন্ট হয়েছে, যেটা সারা বিশ্বে একটা নাড়া ফেলে দিয়েছিল। তো তারই অংশ হিসেবে আমরা আমাদের সক্ষমতা কতটুকু রয়েছে সেই সক্ষমতাটা আমরা ঝালাই করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে আমাদের এটা একটা কনফিডেন্স যোগাবে যে আমাদের এই ধরনের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা এয়ারপোর্টের পক্ষ থেকে যেন আমরা সচেতনভাবে কাজ করতে পারি। 25 বছর আগে আন্তর্জাতিক রূপ পাওয়া চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নিজস্ব ফায়ার স্টেশনের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে ছোট বড় 48টি ওয়াটার হাইড্রেন্ট ব্যবস্থা রয়েছে। মূলত ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে শিক্ষা নিয়ে সক্ষমতা বাড়াচ্ছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, পরীক্ষা বর্জন সহ নানা কর্মসূচিতে হজবরল অবস্থা শিক্ষাঙ্গন। শিক্ষার্থীদের জিম্মি করে বারবার আন্দোলনে ক্ষুব্ধ অভিভাবকরা। কমিশন না হওয়ায় এই খাতের অস্থিরতা কাটছে না জানিয়ে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা ভয়াবহ ঘাটতিতে পড়বে বলে আশঙ্কা শিক্ষা গবেষকদের। শাকির আহমেদের রিপোর্ট। শুরু হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা। তবে 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের মুখে দেশের অনেক বিদ্যালয়েই পরীক্ষা হয়নি। অনেক বিদ্যালয়ে প্রধান শিক্ষক একাই পরীক্ষা নিয়েছেন। কোনো কোনো বিদ্যালয়ে অভিভাবকরাই পরিদর্শকের দায়িত্ব পালন করে পরীক্ষা চালিয়ে নিয়েছেন। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চান বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত হতে। বেতন চান 9ম গ্রেডে। 4 দফা দাবিতে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সোম ও মঙ্গলবারের কর্মবিরতিতে ষষ্ঠ থেকে 9ম শ্রেণীর 2 দিনের বার্ষিক পরীক্ষা ব্যাহত হয়েছে। প্রায় শিক্ষকরা প্রায় 30-35 বছর একই পদে চাকরি করার পরে অবসরে যায় কোনো পদোন্নতি ছাড়াই। আমাদের সমপর্যায়ে যারা ছিল সকলে অনেক আগেই 9ম গ্রেডে চলে গেছে, কিন্তু আমাদের এখনো পর্যন্ত আমরা যেখানে ছিলাম সেখানেই আছি। অভিভাবকরা বলছেন বারবার আন্দোলনে জিম্মি শিক্ষার্থীরা। প্রাইমারির কখনো শিক্ষকদের আন্দোলন, কখনো মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন, কখনো কলেজ টিচারদের আন্দোলন, একের পর এক আন্দোলনের ভিতর দিয়ে আমাদের বাচ্চাদের সময় অতিবাহিত হচ্ছে। তারা যদি কোনো প্রয়োজন হয় তারা সরকারের সাথে বসে ডিসকাস করে তারা আলাপ আলোচনার মধ্যে তার দাবি দেওয়া বাস্তবায়ন করবে। কিন্তু শ্রেণীকক্ষ বন্ধ রেখে তালা ঝুলে ছাত্রদেরকে জিম্মি করে এভাবে আন্দোলন সমীচীন না। শিক্ষা গবেষকরা বলছেন কোভিড, জুলাই গণঅভ্যুত্থান সহ বেশ কয়েক বছর ধরেই নানা কারণে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ফলে শিক্ষার্থীরা ভয়াবহ শিক্ষণ ঘাটতিতে। এই অবস্থায় এই আন্দোলন শিক্ষার্থীদের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে উঠবে। কোভিডের সময় যে বাচ্চাটা ক্লাস 2তে বা 1-এ ভর্তি হয়েছিল, সে কিন্তু একটা গ্যাপ নিয়ে আজকে ক্লাস 5-এ বা 6-এ আসছে। এরপরে যদি আরও গ্যাপটা যদি বাড়তেই থাকে তাহলে সে কি নিয়ে ক্লাস 8 পাস করবে বা এসএসসি পাস করবে? শিক্ষাবিদরা বলছেন শিক্ষা সংস্কারে কোনো কমিশন না হয় এই খাতের অস্থিরতা কাটছে না। আমাদের প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার কিন্তু আপাদমস্ত সংস্কার দরকার। এক ধরনের যে জগাখিচুড়ি অবস্থা হয়ে আছে আমাদের, এই সব কিছু নিয়ে একটা শিক্ষা কমিশন দরকার। শিক্ষা কমিশনের একটা উইং হয়তো এই কাজটা করবে। এটাই হলো সমাধানের পথ।
পরীক্ষায় বাধা সৃষ্টিকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যেই পরীক্ষা বর্জনকারী শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 10ম গ্রেডের দাবিতে বিভিন্ন জেলায় অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এতে চরম ভোগান্তিতে পড়ে রোগী ও স্বজনরা। জরুরি পরীক্ষা নিরীক্ষা করতে না পেরে অনেকে ফিরে যান হাসপাতাল থেকে। এ সময় বন্ধ থাকে ওষুধ সরবরাহ। এদিকে দাবি না মানলে বৃহস্পতিবার থেকে হাসপাতাল শাটডাউনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের। হায়দার আলীর রিপোর্ট। ব্যানার হাতে রাজপথে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। 11তম থেকে 10ম গ্রেডে উন্নীতকরণের এক দফা দাবি তাদের। বুধবার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা। এ সময় বন্ধ থাকে ব্লাড ব্যাংক, রেডিওলজির, সিটি স্ক্যান, এক্স-রের মতো জরুরি সেবা। বন্ধ রাখা হয় রোগীদের সরকারি ওষুধ দেওয়াও। আমাদের এক দফা এক দাবি, আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন চাই। শুরুতে যে চেয়ারে আমরা চাকরি নিয়েছি, পিআরএল যাওয়া পর্যন্ত আমরা সেই চেয়ারেই আমাদেরকে আটকে রেখেছে। দীর্ঘ 3 দশক ধরে আমরাই পৃথিবীতে একটা ভিন্ন জাতি মনে হয়, যা আমাদের অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। আমাদের কোনো কার্যক্রম বাকি নেই, কিন্তু সরকারের বিভিন্ন সময় আমরা লাল ফিতার দৌড়াতে আমাদের সময় ক্ষেপণ করা হচ্ছে। আমরা তখনই কর্মবিরতি প্রত্যাহার করব যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদেরকে আমাদের 10ম গ্রেডে জিও না দেবেন। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা রোগী ও স্বজনরা। বেশি বিপাকে পড়েন ঢাকার বাইরের রোগীরা। দাবি আদায়ের জন্য সেবা নিতে আসাদের জিম্মি না করার আহ্বান তাদের। ওষুধ পাচ্ছি না, এরপরে এক্সাই দিছে, এক্সাই হচ্ছে না আমাদের। আমরা এই চাঁদপুর থেকে সকাল ভোর 5টায় রওনা দিয়ে এখানে আসছি। ছেলের অপারেশন আজকে 7টায় সিরিয়াল দিছি। এখন আমি ব্লাড দেওয়ার জন্য 4 জন লোক নিয়ে আসছি। এখন আমি ব্লাড দিতে পারতেছি না। টেস্টের টাকা জমা নিচ্ছে, ল্যাবে গিয়ে দেখি ওখানে তালা মারা। দাবি না মানলে বৃহস্পতিবার থেকে দেশের সব সরকারি হাসপাতাল শাটডাউনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের লালন পালনে প্রতিনিয়ত সংগ্রাম করেন বাবা মা। বহু পরিবারে ঘটছে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাও। বিশেষজ্ঞরা বলছেন দেশে প্রায় 3 কোটি মানুষ শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার শিকার হলেও চিকিৎসা সেবা অপ্রতুল। নাইম হাসানের রিপোর্ট। জাহানারা বেগমের বয়স 35। জন্মের পর থেকেই হাঁটতে পারেন না তিনি। ভালোবেসে বিয়ে করেছিলেন রহিম নামের এক যুবককে, কিন্তু শ্বশুরবাড়ির লোকজন মেনে নেয়নি জাহানারাকে। আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে মেনেই নেয়নি, তারা আমার চেহারাই দেখে নেয়। বিয়ের পর থেকেই তার উপর নেমে আসে অমানবিক নির্যাতন। এক পর্যায়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন জাহানারা। 11 বছর বয়সী সন্তানকে নিয়ে সমাজে লড়াই করেই টিকে থাকতে হচ্ছে এই মাকে। আমি কষ্ট করে কেন থাকবো তার কাছে? প্রশ্নই ওঠে না। আমি একা আছি, অনেক ভালো আছি। অন্যদিকে 7 বছরের আয়াস ঠিকমতো চলাফেরা করতে পারে না। সব কাজে বাবা মায়ের সহযোগিতা নিতে হয় ছোট্ট আয়াসকে। যেটা ভাগ্যে ছিল আর কি, যার কারণে হয়েছে কি ওর এই প্রবলেমটা হয়ে গেছে। আয়াসের মতোই মিরপুরের পক্ষঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে দেখা মিলল এমন অসংখ্য গল্প। সন্তানের চিকিৎসার জন্য দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন বাবা মায়েরা, যারা সন্তানকে একটি সুস্থ স্বাভাবিক জীবন উপহার দিতে প্রতিনিয়ত সংগ্রাম করছেন। আমার তো বাড়িতে আরো বাচ্চা আছে, ওরাও তো বাড়িতেই থাকে। আমার তো কষ্ট লাগে। গ্রামে থাকি, তো গ্রামের মানুষরা অনেক কটু কথা বলে, ওকে নিয়ে অনেক বাজে মন্তব্য করে, তখন খুবই খারাপ লাগে। বিশেষজ্ঞরা বলছেন দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা নেই, যে কারণে নানা প্রতিবন্ধকতার শিকার হতে হয় পরিবারগুলোকে। দেশে প্রায় 3 কোটিরও বেশি মানুষ বিভিন্ন প্রতিবন্ধিতার শিকার। সেই তুলনায় আমাদের প্রফেশনালদের সংখ্যা অনেক কম। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অভিজ্ঞতা হলো কোথায় কিভাবে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় তা প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারগুলো জানে না। অনেক প্রতিবন্ধী ভাইরা যারা গ্রামে গঞ্জে থাকে তারাও জানে না যে এই সেবাটা কোথায় গেলে পাওয়া যাবে। দেশের 3 কোটি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সিংহভাগের জীবনে বিশ্ব প্রতিবন্ধী দিবসের কোনো প্রভাবই নেই। তাদের লড়াইটা প্রতিনিয়ত সমাজের, এমনকি কিছু ক্ষেত্রে নিজের পরিবারের সঙ্গেও। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। খবর, রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ালে দ্রুত পরাজিত হবে ইউরোপ, এমনটা হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কৃষ্ণ সাগরে রাশিয়ার 2টি ট্যাঙ্কারে হামলাকে জলদস্যুতা আখ্যা দিয়ে পুতিন বলেন,
রাশিয়া ইউক্রেনীয় বন্দর ও জাহাজে হামলা বাড়াবে এমন হুঁশিয়ারি দেওয়ার কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে 5 ঘন্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন পুতিন। যদিও ডোনাল্ড ট্রাম্পের শঙ্কা এই যুদ্ধ বন্ধ করা সহজ হবে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই ইউরোপের দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছিল। সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশের আকাশসীমায় রুশ ড্রোনের উপস্থিতির পর থেকে এই শঙ্কা আরও বেড়ে যায়। মস্কো বারবার দাবি করে আসছে তারা ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। স্থানীয় সময় মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও একই দাবি করেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউরোপ যদি সরাসরি সংঘাতে যেতে চায় তাহলে রাশিয়া লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে। একই দিন রুশ প্রেসিডেন্ট কৃষ্ণ সাগরে রাশিয়ার 2টি ট্যাঙ্কারে সম্প্রতি নৌ ড্রোন হামলাকে জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জবাবে রাশিয়া ইউক্রেনীয় বন্দর ও জাহাজে হামলা আরও বাড়াবে। এমন বক্তব্যের কিছুক্ষণ পরে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে যুদ্ধবন্ধের আলোচনায় বসেন তিনি। প্রায় 5 ঘন্টার এই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান পুতিনের উপদেষ্টারা। বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কিছু কিছু বিষয় নিয়ে সন্তুষ্ট নয় মস্কো। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শঙ্কা জানিয়ে বলেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতির সমাধান করা সহজ নয়। তিনি আবারও উল্লেখ করেন, যদি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় তবে তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের তৎপরতার উপরই আস্থা রাখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সময় সংবাদ। লা লিগার খবর। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদকে 3-1 গোলে হারিয়েছে তারা। আগের ম্যাচে রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারানোয় টেবিলের শীর্ষস্থান নিশ্চিত হয়েছিল বার্সার। তবুও মাত্র 1 পয়েন্ট এগিয়ে থাকায় অ্যাটলেটিকোর বিপক্ষে বেশ সতর্ক হয়ে মাঠে নামে কাতালানরা। কিন্তু 19 মিনিটে গোল হজম করে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। যদিও ক্যাম্প ন্যুতে ম্যাচে ফিরতে সময় নেয়নি হ্যান্সি ফ্লিকের দল। 26 মিনিটে দলকে সমতায় ফেরান রাফিনিয়া। 65 মিনিটে লিড এনে দেন দানি অলমো। সমতায় ফিরতে আপ্রাণ চেষ্টা চালায় অ্যাটলেটিকো, কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ করে দেয় কাতালানরা। উল্টো ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ফেরান তোরেসের গোলে 3-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরও একবার। বেগম জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে ব্রিটিশ বিশেষজ্ঞ। সন্ধ্যায় আসছে চীনা দল। সম্মিলিত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। সুস্থতা কামনায় দোয়া চান বিএনপি নেতারা। ফেব্রুয়ারির নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসব মুখর। সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। শতাব্দীর সেরা নির্বাচনের আশা ইসির। এবং গুমের মামলায় সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদন খারিজ। শেখ হাসিনা সহ 17 আসামির অভিযোগ গঠনের শুনানি। তলবের পর ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন আইনজীবী পান্না। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। আমি আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।